নমস্কার বন্ধুরা, 12ই অক্টোবর 1972 সাউথ আমেরিকার উরুগুয়ে দেশ থেকে ছোট একটি চার্টার প্লেন ওড়ে। এই প্লেনটি যাচ্ছিল চিলি দেশের রাজধানী স্যান্টিয়াগোতে। প্লেনটিতে বসেছিল 45 জন যাত্রী। এই প্লেনের যাত্রাটি খুব বড় ছিল না। উরুগুয়ে থেকে স্যান্টিয়াগোতে যেতে শুধুমাত্র 3 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তার মধ্যে আসতো বড় বড় অ্যান্ডিসের পর্বত। সাউথ আমেরিকায় অবস্থিত অ্যান্ডিস মাউন্টেন রেঞ্জ পৃথিবীর মধ্যে সবথেকে বড় মাউন্টেন রেঞ্জ, আর হিমালয়ের পর্বতের পর বড় পর্বত এখানেই দেখা যায়। এই পর্বতটি 45 জনের জীবন কেড়ে নেওয়ার জন্য দায়ী। 12ই অক্টোবরের ওই দিন পাহাড়ে ঝড় শুরু হয়েছিল, যার কারণে প্লেন আগে যেতে পারেনি। পাইলটরা সিদ্ধান্ত নেন যে ওরা থেমে যাবে এবং পরের দিন আবার ওড়ার জন্য চেষ্টা করবে। আর্জেন্টিনার মেন্ডোসা শহরে প্লেন ল্যান্ড করানো হয় রাতের বেলায়। পরের দিন 13ই অক্টোবর এই প্লেনটি আবার আকাশপথে পাড়ি দেওয়া হয় 2:18 মিনিটে। পাইলটটা দেখেছিল আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো পরবর্তী 1 ঘন্টা যাত্রাটা খুব সুন্দরভাবে কেটে যায়। 3:21 মিনিটে পাইলটটা প্লেনটিকে নিচের দিকে নামাতে থাকে। প্লেনটি স্যান্টিয়াগোর খুব কাছাকাছি পৌঁছায়, কিন্তু তখনও প্লেনটি পাহাড়ের মধ্যেই ছিল, কারণ এই শহরের পাশেই খুব বড় বড় পাহাড় ছিল। নিচে নামার সময় হঠাৎ ভয়ানক টার্বুলেন্স দেখা দেয়। প্লেন খুব দ্রুত উপর নিচে নামতে থাকে। এই সময় আশেপাশে অনেক মেঘ চলে আসে। চারিপাশে শুধু মেঘ আর মেঘ, কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ প্লেনে অ্যালার্ম বাজা শুরু হয়ে যায় এবং ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। কেউ বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তারপর যখন আস্তে আস্তে মেঘ সরে যায়, তখন পাইলটরা দেখেন যে একটি পাহাড় তাদের খুব কাছে আছে। সঙ্গে সঙ্গে পাইলটটা ভয় পেয়ে প্লেনটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্লেনের গ্রাউন্ড কোলিউশন অ্যালার্ম খুব জোরে জোরে বাজতে থাকে। পাইলটটা প্লেনের সর্বশক্তি লাগিয়ে দেয় উপরে ওঠার জন্য, কারণ ওই পাহাড়ের উপর দিয়ে গেলে তাদের আর ক্ষতি হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত অনেক দেরি হয়ে গেছিল। প্লেনের পিছনের দিকটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে উপরে যাওয়ার সময়। প্লেনের পিছনের দিকটা ওটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। পেছনের যে 2টো সিটের রো ছিল তা প্লেন থেকে বাইরে উড়ে যায়। 3 জন প্যাসেঞ্জার এই সঙ্গেই বেরিয়ে হারিয়ে যায়। এরপর কিছু সেকেন্ডের জন্য প্লেনটি উপরে যেতে থাকে, আর তারপর প্লেনটি নিচে পড়তে থাকে। তারপর আবার প্লেনের ডান দিকের ডানাটিও ভেঙে যায় একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে। আর এখন শুধু প্লেনের সামনের অংশটুকুই বেঁচে ছিল, যা সোজা গিয়ে একটি গ্লেশিয়ারের উপর পড়ে। 350 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই প্লেনটি গ্লেশিয়ারের উপর সরাত খেতে খেতে এবং 700 মিটার নিচে এসে অবশেষে আরেকটি ধাক্কা লাগে। প্লেনের সবকিছু ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর 2 জন পাইলট তখনই মারা যায়। এই বিমানটি এখন অ্যান্ডিসের পাহাড়ের অজানা একটি জায়গায় পড়ে আছে 3570 মিটার উপরে। এখন অবাক করে একটি বিষয় হলো, প্লেনে বসা 45 জন যাত্রীর মধ্যে 33 জন যাত্রী তখনও বেঁচে আছে। এই 33 জনের মধ্যে কিছু লোক আহত হয়, আর তারা কেউ জানে না তারা এখন কোথায় আটকে পড়ে আছে। পরে জানা যায় এই প্লেনটি তার নির্ধারিত রুট থেকে 80 কিলোমিটার দূর থেকে যাচ্ছিল। 33 জন কিভাবে কষ্ট করে বেঁচেছিল তার কাহিনী এখন শুরু হয়। তারাও তখন বুঝতে পারেনি তাদের কত কষ্ট হবে না। এখন আপনি বুঝতে পারবেন যে তাদের কতটা কষ্ট হয়েছিল। এটি ছিল মনে আতঙ্ক আনে একটি কাহিনী। উরুগুয়ে এয়ার ফোর্স ফ্লাইট 571 এই ক্র্যাশের পর প্লেনে 2 জন ব্যক্তি ছিলেন। তাদের বেশি আঘাত লাগেনি। তাদের মধ্যে একজন হলেন রবার্টো ক্যানেচা, দ্বিতীয় জন হলেন গুস্তাভো জেরবিনো। এই 2 জন মেডিকেল স্টুডেন্ট ছিল, সে কারণে তারা তখনই আহত যাত্রীদের চিকিৎসা শুরু করে। এরা 2 জন যতটা পারছিল বেঁচে থাকা যাত্রীদের সাহায্য করছিল। অন্যদিকে এই প্লেনটি হারানোর 1 ঘন্টার মধ্যেই দ্য চিলিয়ান এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস এদের খুঁজতে বেরিয়ে যায়। 4টি হেলিকপ্টার নিয়ে তারা এই যাত্রীদের খুঁজে বেড়ায়, কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তাও এরা কিছুই খুঁজে পায় না। এর হয়তো প্রধান কারণ ছিল প্লেনটি সাদা রঙের ছিল এবং বরফও সাদা রঙের হয়। এই কারণে উপর থেকে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এই দিন রাত্রে প্যাসেঞ্জাররা ভাবছিল আজকের রাতটা কোনোভাবে কাটাতে পারলে সকালে তাদের উদ্ধার করা হবে, কিন্তু তারা যে কতটা ভুল ভাবছে সেটা আপনি ভিডিও দেখতে দেখতেই জানতে পারবেন। ওই রাত্রে এত ঠান্ডা থাকার জন্য আরো 5 জন প্যাসেঞ্জার মারা যায়। এখন বেঁচে থাকা যাত্রীদের সংখ্যা 33 থেকে হয়ে দাঁড়ায় 28। তারা প্লেনের সিট এবং ভাঙাচোরার অংশ অবশিষ্ট প্লেনের পেছনের দিকে চাপা দিতে থাকে, যাতে তারা এই প্লেনের মধ্যে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য থাকতে পারে। পরের দিন অর্থাৎ 14ই অক্টোবর আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের দেশ থেকে 11টি আলাদা আলাদা হেলিকপ্টার এদের খোঁজার কাজ শুরু করে। সেই দিনই প্যাসেঞ্জাররা তাদের উপর থেকে 3টি হেলিকপ্টার উড়ে যেতে দেখে, আর তাদের চিল্লিয়ে চিল্লিয়ে ডাকও দেয়,
কিন্তু অপারেশনের অফিসাররা না শুনতে পায় না তাদের দেখতে পায়। এই অপারেশন চলতে থাকে 4 দিন ধরে, কিন্তু তা সত্ত্বেও যখন তাদের খুঁজে পাওয়া গেল না, তখন সার্চ অপারেশনের অফিসাররাও আশা ছেড়ে দেয় এবং এই অপারেশন থামিয়ে দেয়। 11 দিনের দিন প্যাসেঞ্জারদের খাবার সংকট দেখা দেয়। এদের কাছে প্রথম থেকে বেশি খাবার ছিল না। এদের কাছে ছিল শুধুমাত্র 4টা চকলেট, 3টে জ্যামের কৌটা, 1টা বাদামের কৌটা, কিছু লজেন্স আর কিছু ওয়াইনের বোতল ছিল। ক্রাশের কিছুদিন পর থেকেই তারা খাবার খাওয়া শুরু করে দিয়েছিল। প্রতিদিন খুব অল্প অল্প পরিমাণে তারা খেতে থাকে। আর একজন তো একটা বাদাম 3 দিন অবধি খেয়েছিল। হ্যাঁ, শুধুমাত্র একটি বাদাম। কিন্তু এত পরিমাণে কম খাওয়া সত্ত্বেও খাবার এখন সম্পূর্ণভাবে শেষ। 3800 মিটার উপরে কোনো গাছপালা হয় না বা কোনো জীবজন্তু আসে না যে তাদের মেরে খাবে। খাবারের টান এতই পড়ে গেছিল যে তারা না পেরে সিটের উপরের পরত যা লেদারের হয়ে থাকে তাই খাওয়া শুরু করে দেয়। কিন্তু এর ফলে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এমতো অবস্থায় বেঁচে থাকার জন্য তারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করে যা শুনলে আপনি কেঁপে উঠবেন। তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে মৃত প্যাসেঞ্জারদের খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই সিদ্ধান্ত নিতে এতটা সহজ ছিল না, কারণ যারা মারা গেছিল তারা এদের মধ্য থেকে কেউ এর বন্ধু, মা বাবা বা আত্মীয় ছিল। এই বুদ্ধিটি প্রথম এসেছিল ক্যানেসা এর মাথায়। সেই জন্য সে প্রথম মাংস খাওয়া শুরু করে। কিছু লোক এই মাংস খাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা খেতে পারে না, কারণ মৃত ব্যক্তিরা তাদের চেনা ছিল। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেই তারাও খিদে সহ্য করতে না পেরে বা কোনো খাওয়ার ব্যবস্থা না পেয়ে তারাও এই মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কি হলো তারপর এদের সাথে? তারা কি বেঁচে বাড়ি ফিরে যেতে পারলেন, নাকি খাদ্যের অভাবে এখানেই সবাই মারা গেলেন? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পার্টটি দেখার জন্য।